যে যে নন রিলেটিভিস্টিক শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম, মানে পার্টিকুলারলি হাইড্রোজেন অ্যাটম। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে সেই ওয়ান ইলেকট্রন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, সেটা কথা, তার যে পরবর্তীকালে যে আমরা স্পেকট্রাম পেয়েছিলাম, দ্যাট স্পেকট্রাম ওটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারিনি উইথ দি হেল্প অফ ইউজুয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন, কেমন? যার ফলে আমাদের মনে হয়েছিল যে কিছু কারেকশনের প্রয়োজন আছে। সেই কারেকশনটা প্রথমেই যেটা মনে হলো সেটা হচ্ছে যে ইন টার্মস অফ সাম সর্ট অফ রিলেটিভিস্টিক কারেকশন। এই রিলেটিভিস্টিক কারেকশন তাহলে শুরু করবো কোথা থেকে? যার ফলে আমাদের রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স এই দিক থেকে হেল্প করলো। কিভাবে না, তার জন্য যে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট, সেটা তো তোমাদের একটু বললাম যে কেজি ইকুয়েশন, তারপর ডিরাক ইকুয়েশন। বেসিক্যালি ডিরাক ইকুয়েশন আমাদের কাছে হেল্পফুল বিকজ ডিরাক ইকুয়েশন ফর ইলেকট্রন ইজ very much useful for explaining the atomic structure or atomic spectroscopy. আমি শুরু করেছিলাম যেভাবে একটা ফ্রি পার্টিকেলের ডিরাক হ্যামিল্টনিয়ান, তারপরে তাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ঢুকিয়েছিলাম, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ঢোকানোর ফলে আমরা দেখেছিলাম যে মোমেন্টাম গেটস মডিফাইড এবং এনার্জিটাও মডিফাইড হয়ে যায়। ফাইনালি উই গট দ্য হ্যামিল্টনিয়ান, কেমন? আমি জাস্ট ইউ রিকল যে হ্যামিল্টন, তারপরে তার মধ্য থেকে আমি তারপরে বলেছিলাম যে ওটা যদি ডিরাক ইকুয়েশনে বসানো হয়, জাস্ট লেট মি শো ইউ ফার্স্ট। আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আমি বইটাতে দেখাচ্ছি তোমাদের। হ্যালো, বইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো যে আমি বলেছিলাম যে ডিরাক ইকুয়েশন যেটা লিখলাম ফর চার্জ পার্টিকেল বা এখানে ইলেকট্রন, আমি তো ইলেকট্রন নিয়ে কথা বলবো। সুতরাং যে ডিরাক চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তার জন্য যে করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান H equal to C alpha dot P, P এর বদলে P minus QA, where Q is the charge, A হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল, প্লাস Q5 প্লাস বিটা MC স্কয়ার। তারপরে এখান থেকে আমি বলেছিলাম যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনটা ফিট করে দাও। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে যখনই ফিট করা হলো, ফিট করার পরে ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটাকে সলভ করতে হবে। সলভ করতে গেলেই যেটা হবে সেটা হচ্ছে যে এইরকম একটা সলিউশন আমরা অ্যাসিউম করব, অর্থাৎ সাই এ যে ফাংশন অফ আর টি, যেটা একটা আর এর ফাংশন এবং এটা হচ্ছে টি এর ফাংশন, কেমন? ই টু দি পাওয়ার মাইনাস আই টি বাই এইচ, কেমন? সুতরাং মিথ্যা চৌধুরী, আচ্ছা বেশ। তাহলে দেখো যে আমি যেটা বলছিলাম যে তারপরে এটাকে আমি স্পেসের, আরে বাবা রে, স্পেসের ফাংশন যেটা আছে মনে করো, সেই স্পেসের ফাংশনটাকে আমরা আলাদা করে লিখছিলাম, লিখে এই ফর্মে লিখেছিলাম। দেখো যে আলটিমেটলি যে ইকুয়েশনটা ছিল এটা আমি অলরেডি তোমাদের ডিসকাস করেছি, কেমন? অর্থাৎ অবভিয়াসলি দিস ইজ দ্য ইকুয়েশন আই হ্যাভ। কিন্তু এখান থেকে আমরা ইকুয়েশনটা এইভাবে সলভ না করে আমি বলেছিলাম যে সলিউশনটা আমরা এই ফর্মে নেব, একটা কলাম ম্যাট্রিক্স ফর্মে নেব। এটা একটা কলাম ম্যাট্রিক্স যার চারটে কম্পোনেন্ট আছে, চারটে কম্পোনেন্ট আবার আমরা সাবডিভাইড করেছি, অর্থাৎ এইটা একটা টু কম্পোনেন্ট, এটা টু কম্পোনেন্ট। কারণ এটা করলে আমাদের একটু সুবিধা হবে, কারণ এটা অবভিয়াসলি কিরকম বলতো, এটা হচ্ছে যে ফোর কম্পোনেন্ট যে সলিউশন হচ্ছে, বেসিক্যালি এই ফোর কম্পোনেন্ট সলিউশনের মানে হচ্ছে যে আমরা স্পিনটা ইনক্লুডেড পার্টিকেলের মধ্যে, অর্থাৎ একটা যদি পার্টিকেলের স্পিন যদি আপ এবং ডাউন হয়, অন্যটা তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল। তার ফলে পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল দুটো জিনিসই, দুটো সলিউশনই এক তোমার ডিরাক ইকুয়েশনের মধ্যে ঢুকে আছে, কেমন? সুতরাং এইটা করার পরে তারপরে আমি বলেছিলাম যে লেট আস গো ফর দ্য সলিউশন। সুতরাং কাইটাকে আমরা তবে কি করেছিলাম, এখানে কাইটা বসিয়েছিলাম। কাইটা বসাবার পরে আমি সাই এবং ইটার দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানিয়ে ফেলেছিলাম। এই দুটো ইকুয়েশন ছিল, যেমন এটা এখনো পর্যন্ত আমরা কোনো রকম অ্যাকশন নিয়ে পর্যন্ত আসার পরে তারপরে আমি বলেছিলাম যে লেট আস গো ফর সাম সর্ট অফ রিলেটিভিস্টিক কারেকশন। সেটা কারেকশন করার জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে লিখেছিলাম, তাই তো? সুতরাং রিলেটিভিস্টিক এনার্জি ফর্মে যখনই লিখবে ই ইকুয়াল টু দিস ইজ দ্য এনার্জি অফ দি পার্টিকেল ইজ ইকুয়াল টু নন রিলেটিভিস্টিক এনার্জি প্লাস যে মাস এনার্জি রিলেশনটা এমসি স্কোয়ার, তাই তো? ই ইকুয়াল টু ই প্রাইম প্লাস এমসি স্কোয়ার। তাহলে এই যখনই এই জিনিসটা লিখলে, লেখার পরে কি হবে বলতো, লেখার পরে আমার বেসিক্যালি ওখানে যদি বসিয়ে দাও আগের ইকুয়েশন, আমি বলতে আমার লেখাতে তো ছিল মনে হচ্ছে, ওকে লেখাটার মধ্যে কি ছিল, ও এটাতে ছিল না নাকি আগেই ছিল নাকি,
ইয়েস, আমার এখানে আছে তো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো যে এখানে যখনই বসিয়ে দেবে, ও আমি এখানে ডেল সাই ডেল টি করে করেও ছিলাম। আচ্ছা, তাহলে দেখো যে ফাইনালি উই গট, আচ্ছা দুটো ইকুয়েশন ভাঙিয়ে দিয়েছে, তারপরে আমি কোথায় এসেছিলাম, এখানে এসেছিলাম তাই তো। ই সাই ইকুয়াল টু দিস, আচ্ছা কোথাও বানান এখানে কোথাও ভুল টুল আছে নাকি আমার তো ছাপার মধ্যে। আচ্ছা, তারপরে আমি কি করেছিলাম বলতো, ই প্রাইম প্লাস এম সি স্কোয়ার এখানে বসিয়ে দিয়েছিলাম, যার ফলে এম সি স্কোয়ার এখানে কেটে গেছিল। ফাইনালি উই গট দ্য ইকুয়েশন লাইক দিস, ই প্রাইম সাই ইকুয়াল টু দিস, সি ইন্টু দিস। অর্থাৎ এম সি স্কোয়ার এখান থেকে আমি অ্যাভয়েড করতে পারলাম, কিন্তু এম সি স্কোয়ার এখানে এসে জুড়ে গেল, অর্থাৎ দুটো এম সি স্কোয়ার এখানে এসে গেল আছে। এবং তারপরে তোমাদের আমি একটা ছোট্ট কনসেপ্ট থেকেই, মানে একটা মানে সামান্য একটা কথা থেকেই আমি বলে দিয়েছিলাম যে হোয়াট উইল বি সাই এন্ড হোয়াট উইল বি ইটা। কেমন সাইটাকে আমরা কি দেখেছিলাম যে ইটা আর সাইয়ের মধ্যে যদি কম্পারিজন করো, তাহলে ইউ উইল গেট যে ইটা ইজ অফ দি অর্ডার অফ ভি বাই সি ইন্টু সাই। তার মানে ইন দ্য নন রিলেটিভিস্টিক লিমিট, বেসিক্যালি তার মানে কি বলতো, যেহেতু ভি কখনোই সি এর চেয়ে বড় হতে পারে না, তাহলে ইটা ইজ অলওয়েজ স্মলার কম্পেয়ার টু সাই। তার মানে এইটাকে আমরা বলি স্মল কম্পোনেন্ট স্পাইনার, এগুলোকে স্পাইনার সলিউশন বলে ডিরাকের ইকুয়েশনে, এবং এটাকে আমরা বলি লার্জ কম্পোনেন্ট স্পাইনার। কেমন, এগুলো আমি আগের দিনেও বলেছি। সুতরাং তারপরে আমি বলেছিলাম যে এইবারে আমি মনে করো নন রিলেটিভিস্টিক লিমিটে যেতে চাই। যাবার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, প্রথম কথা আমি চার্জ পার্টিকেল বলে আর কোনো আইডেন্টিফাই করব না, এটা ইলেকট্রন বলে আইডেন্টিফাই করব। ইলেকট্রনটা কোথায় আছে না অ্যাটমের মধ্যে আছে। তাহলে ইলেকট্রন আর অ্যাটমের মধ্যে যে একটা পার্টিকুলার ইন্টারঅ্যাকশন আছে, সেটা তোমরা কুলাম ইন্টারঅ্যাকশন বেসিক্যালি, কারণ কুলাম ইন্টারঅ্যাকশনটা এখানে প্রিডমিনেন্ট ইন্টারঅ্যাকশন বেসিক্যালি। কেমন, সুতরাং এই ইন্টারঅ্যাকশনটা তোমার আমি যখন নেব, তাহলে আমি চার্জ পার্টিকেলের কিউ এর জায়গায় জাস্ট ওই যে জিনিসগুলো বসাতে হয়, অর্থাৎ কিউ ইকুয়াল টু, এখানে লিখেছি বোধহয়, দেখো কিউ ইন্টু ফাই, দিস ইজ দ্য পোটেনশিয়াল, সেটাকেই আমরা মাইনাস ই ফাই লিখেছি, অর্থাৎ চার্জের ভ্যালুটা মাইনাস ই দিয়ে লেখা হয়েছে, মানে ই ইজ পজিটিভ। কেমন, সুতরাং এইটাই আবার তোমার কুলাম পোটেনশিয়াল, 1/4πε0 জেড স্কয়ার বাই আর। কেমন, সুতরাং এই ফর্মে আমরা লিখলাম যে এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। সুতরাং এবং অ্যাট দ্য সেম টাইম আমি বললাম যে এ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তোমরা কিন্তু এটা একদম কনফিউজ করো না, যে আমরা যখন অ্যাটমের কথা বললাম, অ্যাটমটাকে আমি একদম একদম মোটামুটি ফ্রি অ্যাটম ভাবছি। ওখানে যে ইন্টারাকশনটা হচ্ছে, দ্যাট ইজ ইন্টারাকশন বিটুইন অ্যাটম অ্যান্ড দি নিউক্লিয়াস অনলি, এবং সেই ইন্টারাকশনটা হচ্ছে এইটা, সেটা কুলাম পোটেনশিয়াল। কেমন, এনিওয়ে, সো আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইন হোয়াট আই মিন বাই দিস। তাহলে ভেক্টর পোটেনশিয়ালটাকে জিরো করব, আর তোমার কিউ ফাই এর জায়গায় ভি লিখবো। লিখলে তোমার যেটা হবে সেটা আমি জাস্ট এটা দেখেছিলাম যে ইটার জন্য পার্টিকুলারলি, তখন ইটার জন্য আমি কি করলাম দেখো, যে আমি বললাম ইটার জন্য এই এই ই প্রাইমটাকে আমি সেফলি বাদ দেবো। কেন বলো তো, ই প্রাইমটা হচ্ছে নন রিলেটিভিস্টিক এনার্জি, এবং সেটা এমসি স্কোয়ারের চেয়ে অনেক ছোট, তাহলে এটা 2mc স্কোয়ার ইটা হয়ে গেল। কেমন, এবং তারপরে এইটাকে তুমি যদি এদিকে নিয়ে এসো, কিউ ফাই হবে আবার 2mc স্কোয়ার মাইনাস কিউ ফাই, কিউ ফাইও তো ছোট, তাহলে ওটাও বাদ দিতে পারো ইচ্ছে করলে, সেটা আমি পরে করেছিলাম এখানে। কিন্তু আমি এক্ষুনি যখন আমি নন রিলেটিভিস্টিক লিমিটে যাব, তখন আমি বাদ দিচ্ছি না, আপাতত এটাকে নিয়ে চলে এসো লেফট হ্যান্ড সাইডে। তাহলে কি হবে, ই প্রাইম প্লাস টোয়াইস এমসি স্কোয়ার মাইনাস ভি ইটা, তাই তো, ই প্রাইম প্লাস টোয়াইস এমসি স্কোয়ার মাইনাস ভি ইন্টু ইটা ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে, সুতরাং এইটা এবারে এটাকে জিরো করে দেবো। কেমন, এটাকে জিরো করে দিলে তাহলে আমি কি হবে, ইটাটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। ইটা ইকুয়াল টু কত হবে, 1/e প্লাস টোয়াইস এমসি স্কোয়ার মাইনাস বি সি ইন্টু মাইনাস আই এইচ ইত্যাদি ইত্যাদি। কেমন, তাহলে এবং সঙ্গে সঙ্গে ই প্রাইম সাই এটাও বেরিয়ে যাবে। ই প্রাইম সাই মানে কি, এইটা ছিল ই প্রাইম সাই, ই প্রাইম সাই ইকুয়াল টু দিস। কেমন, এবং অবভিয়াসলি এটাকে জিরো করবে, এটাকে জিরো করবে, করলে কি হবে, মাইনাস আই ক্রস এইচ সি, হ্যাঁ, সিগমা ডট ডেল, কারণ সিগমাটা আমি আগে নেব। কেমন, সিগমা ডট ডেল ইত্যাদি ইত্যাদি। কেমন, এইটাকে আমি গুছিয়ে নেব। তো সুতরাং আগে পিছিয়ে নিতে পারবে, কারণ ডেল্টাটা কার অপারেটর বলো তো, ডেল্টাটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে পজিশন অপারেটর বেসিক্যালি, তাই তো, অর্থাৎ পজিশনের রেসপেক্টে। আর সিগমাটা কিসের অপারেটর বলতো, এটা স্পিন, স্পিন এবং পজিশন এরা একে অপরের সাথে কমিউট করে। সুতরাং সিগমা আগে বা ডেল্টা আগে লিখলে, আগে পিছিয়ে লিখলে কিচ্ছু যায় আসবে না। সুতরাং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিজেরা ওটা অ্যাডজাস্ট করে দেবো। কেমন, সুতরাং এটা নিয়ে তোমাদের কোনো রকম ভাবার কোনো কারণ নেই। সুতরাং ইটা ইজ ইকুয়াল টু দিস, এবং ই প্রাইম ইকুয়াল টু দিস। কেমন, ই প্রাইম ইকুয়াল টু দিস, ই প্রাইমটা কত হবে দেখো, ই প্রাইম সাই ইকুয়াল টু, আচ্ছা আমি বোধহয় এক্ষুনি একটু আগে কষেছি, সেটা কোথায় গেল, বোর্ডে আমি করলাম এক্ষুনি।
আচ্ছা এইটা বোর্ড তো। আচ্ছা দেখো আমি এখানে লিখেছি, দেখো ইটা হচ্ছে তোমার কত, 1/e প্রাইম প্লাস টয়েস এমসি স্কয়ার মাইনাস ভি, এটা হচ্ছে মাইনাস আই ক্রস এইচ সি সিগমা ডট ডেল, কেমন, সিগমা ডট ডেল সাই, কেমন। এটা দেখো তুমি জাস্ট কম্পেয়ার করে দেখো যে ওকে বইটাই বার করি, না হলে বইটাই বার করো, বইটা বার করলে কি হবে দেখো, যে আমি এই ইটাটা কোথায়, ইটাটা হচ্ছে তোমার কোথায় গেল, আচ্ছা এই এই যে এইটা, কেমন, ইটাটা এই ফর্মে লেখা হয়েছে, তাহলে আমি এক কাজ করি, মাইনাস আই ক্রস এই সিটা একসাথে লিখলাম, কেমন, মাইনাস এই সি সিগমা ডট ডেল্টা আর একটা ব্র্যাকেটে লিখলাম সাই, আমি তাই করেছি দেখো। সুতরাং আমি যে 1/e প্রাইম প্লাস টয়েস এমসি স্কয়ার মাইনাস বি মাইনাস আই ক্রস এইচ সিগমা ডট ডেল সাই, দিস ইজ মাই ইটা, কেমন, দিস ইজ ইটা। whereas e prime plus twice mc square minus v to the power minus 1 এইটাকে আমি এটা এক্সপান্ড করতে চাইছি, এইবারেই আমি নন রিলেটিভিস্টিক লিমিটে আসছি, তাই তো। নন রিলেটিভিস্টিক লিমিটে আসবো কি করে, না এটাকে যখনই এক্সপান্ড করব, তাই তো, এটাকে এক্সপান্ড করার অর্থ কি, ওই যে 1/টয়েস এটা একটা সি স্কয়ার লাগবে, বুঝেছো আবার, আচ্ছা আমার লিখতে পারবো তো, 1/টয়েস এম সি স্কয়ার হবে, তাই না, এটা 1/টয়েস এম সি স্কয়ার কমন নিলাম, তাই তো। টয়েস এম সি স্কয়ার কমন দিলে কি হবে, এটা 1 হয়ে গেল, 1 প্লাস ই প্রাইম মাইনাস ভি বাই টুয়াইস এম সি স্কয়ার, সেটাকে যদি তুমি এক্সপান্ড করো -1 পাওয়ারে, তাহলে ফাইনালি 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 মানে 1 মাইনাস এক্স, আমরা এইভাবে এক্সপান্ড আগের দিনেও করে দিয়েছিলাম তোমাদের, তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন। অর্থাৎ এর বদলে, এইটার বদলে আমি লিখতে পারি 1/টুয়াইস এম সি স্কয়ার 1 মাইনাস ইত্যাদি ইত্যাদি। অন দি আদার হ্যান্ড ই প্রাইম সাইটাকেও আমি ওই একই রকম ভাবে লিখেছি। ই প্রাইম সাইটা কি ছিল দেখো, ই প্রাইম সাইটা তোমার ছিল কত, ই প্রাইম সাইটা, ও আচ্ছা এখান থেকে দেখলে বুঝবে না, ই প্রাইম সাইটা তোমার কি ছিল বলো তো, ই প্রাইম সাইটা ছিল এই যে, ই প্রাইম সাইটে ছিল, এটাকে জিরো করে দিয়েছো, এটাকে জিরো করেছো, কিউ ফাইটাকে ভি লিখেছো, তাহলে ভি সাই একটা পার্ট আছে, আর হচ্ছে কি মাইনাস আই ক্রস এইচ সি গ্রেডিয়েন্ট সিগমা ডট ডেল করো, কেমন, সিগমা ডট ডেল আপন ইটা, তারপরে ইটার ভ্যালুটা বসাবো, কেমন। আমি আবার লেখার মধ্যে ফেরত আসি, তাহলে ফেরত আসলে দেখবে যে আমি ওই জিনিসটাই করেছি, ই প্রাইম সাই ইকুয়াল টু মাইনাস আই ক্রস এইচ সি সিগমা ডট ডেল ইটা প্লাস ভি সাই, কেমন। এইবারে ইটার ভ্যালুটা বসাবো, এই ইটার ভ্যালুটা বসিয়ে দেবো, কেমন। ইটা মানে কত, ইটা মানে হচ্ছে এই জিনিসটা এখানে বসিয়ে দিয়ে তারপরে যা হবে, তাই তো। তাহলে এই মাইনাস আই ক্রস এই সি, এটা তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে চলে আসবে, এখানে একটা মাইনাস আই ক্রস এই সি আছে, তাহলে দুজনে মিলে গুণ হবে, গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস, আবার আই স্কয়ার এর জন্য মাইনাস, তাহলে cos h স্কয়ার সি স্কয়ার হবে, কেমন। cos h স্কয়ার সি স্কয়ার হলো, সিগমা ডট ডেল এখানে বসেই আছে, কেমন, সিগমা ডট ডেল বসে আছে, তারপরে ইটার ভ্যালুটা বসাচ্ছি, ইটার শুধু ইটার ক্ষেত্রে একমাত্র আই ক্রস এইচ সিটা বের করে নিয়েছি, আর কিছু বের করিনি। তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য 1/টুয়াইস এম সি স্কয়ার 1 মাইনাস ই প্রাইম ভি বাই টুয়াইস এম সি স্কয়ার সিগমা ডট ডেল সাই, এইটা আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এটাই ইটা। ইটার একটা পার্ট অবশ্য বাদ করে নিয়ে এখানে গুণ করে নিয়েছি, বাকি সবটাই ঠিক আছে। আর আর কি ছিল, ভিসাই, এখানে ভিসাই বসানো আছে, কেমন। আচ্ছা এইবারে দেখো, এবারে যখনই তুমি এটাকে একটা ফার্দার তুমি সিম্পলিফিকেশন করবে, তখন এখানে একটু খেয়াল করো, এখানে এখানে ই প্রাইম কনস্ট্যান্ট, কিন্তু ভি ইজ এ ফাংশন অফ আর, ভি তো পটেনশিয়াল ফাংশন, ভি ইজ এ ফাংশন অফ আর, কেমন। অন দি আদার হ্যান্ড এখানে সিগমা ডট ডেল এগুলো তো সব, এটা টোটাল মিলিয়ে, টোটালটা মিলিয়েও আর এর ফাংশন, তার মানে এটা একটা আর এর ফাংশন বেসিক্যালি, যদিও এটা কনস্ট্যান্ট, এটা পাদে বের করে নেবো, আর এটাও একটা আর এর ফাংশন বেসিক্যালি। তার মানে এই যখনই ডেল্টা অপারেটরটার দিকে তাকাবে, ডেল্টা অপারেটর দুটো ফাংশনের উপরে কাজ করবে, সেটাকে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা দেখো। তাহলে 1/টুয়াইস এম সি স্কয়ারটা কমন নিয়ে নিলাম, 1/টুয়াইস এম সি স্কয়ার কমন নেওয়ার অর্থ কি হবে, এই সি স্কয়ারটা কেটে গেল, তাহলে মাইনাস এইচ স্কয়ার বাই টুয়াইস এম হলো, সিগমা ডট ডেল এখানে বসে আছে এখনো, আচ্ছা আরেকটা লাইন লিখেছি, বেশ, সিগমা ডট লিখেছি 1 মাইনাস ই প্রাইম বাই ভি টুয়াইস এম সি স্কয়ার সিগমা ডট ডেল সাই প্লাস ভি সাই। এইবারে আমি অপারেশনটা করছি, অপারেশনটা করতে গিয়ে এইটা ফার্স্ট ফাংশন ধরেছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরেছি, যার ফলে কি হবে, তাহলে এইটা আনচেঞ্জ থাকলো, অর্থাৎ 1 মাইনাস ই প্রাইম ভি বাই টুয়াইস এম সি স্কয়ার। এইবারে এইটা কার উপরে ডেরিভেটিভ নেবে, এর উপরে ডেরিভেটিভ নেবে, তার মানে কি এটা একই অপারেটর দুটো, তার মানে সিগমা ডট ডেল স্কয়ার সাই হয়ে গেল। আচ্ছা এইবারে এইটা হয়ে গেল, যার ফলে পরের অপারেটরটা কি হবে বলতো,
সিগমা ডট ডেল এর উপরে অপারেট করবে, করে এইটাকে আলাদা রেখে দেবে, তাই তো? তাহলে এটা দেখো সিগমা ডট ডেল যখন অপারেট করবে, 1 এর উপরে অপারেট করলে 0, ই প্রাইমের উপরে অপারেট করলে 0, মাইনাস মাইনাসে প্লাস ভি বাই টোয়াইস এম সি স্কয়ার, শুধু ভি এর উপরে অপারেট করবে। কে অপারেট করবে? গ্রেডিয়েন্টটা। তার মানে কি হবে বলতো? তাহলে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম যেমন ছিল, তার সঙ্গে একটা টোয়াইস এম সি স্কয়ার গুণ হয়ে যাবে, যার ফলে 4m স্কয়ার সি স্কয়ার হয়ে গেল এখানে নিচে, এইচ স্কয়ার যেমন ছিল তেমন রইলো, এবং সিগমা ডট গ্রেডিয়েন্ট অফ ভি হয়ে যাবে। কেমন? সিগমা ডট গ্রেডিয়েন্ট অফ ভি, মানে অর্থাৎ এই ডেরিভেটিভটা নিচ্ছ ভি এর উপরে। এবং এখানে কি হবে? এখানে যে পড়ে আছে সিগমা ডট ডেল সাই ছিল, ওটাকে আমি সিগমা ডট গ্র্যাড সাই লিখে দিলাম, প্লাস ভি সাই, কারণ সিগমা ডট ডেল অপারেট করবে সাই এর উপরে, তার মানে আমি বলতে পারি সিগমা ডট ডেল সাই প্লাস ভি সাই। কেমন? তাহলে আমার কি হলো? সিগমা ডট ডেল এই 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 পর্যন্ত আমাদের, তার মানে এটা ভাঙলো। সিগমা ডট ডেল এটাকে আমি কি করে করব? সিম্পলিফাই করব। সিম্পলিফাইটা আমার করা আছে অলরেডি, কতদিনই করিয়েছিলাম তোমাদের, সেটা তোমাদের শো করি। দেখো এই সিগমা, তোমরা এই অপারেটরটা তোমরা অলরেডি করে এসছো তোমাদের কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে। সিগমা ডট এ ইন্টু সিগমা ডট বি, তাই তো? সিগমা ডট এ সিগমা ডট বি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস আই সিগমা ডট ক্রস এ ক্রস বি, যেখানে সিগমা হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স। কেমন? তার মানে এ ইকুয়াল টু যদি বি হয়, তাই তো? অর্থাৎ এ ইকুয়াল টু বি যদি হয়, তাহলে কি হবে? এ ইকুয়াল টু বি হয়ে গেলে এই টার্মটা থাকে না, সুতরাং এ ডট বি হয়ে যাবে, তাই তো? অর্থাৎ সিগমা ডট এ ইন্টু সিগমা ডট এ, তার মানে কি? এ স্কয়ার। আমি তাই লিখেছি, সিগমা ডট এ মানে ডেল্টা অপারেটর, তাহলে সিগমা ডট ডেল স্কয়ার ইজ ইকুয়াল টু শুদ্ধ ডেল স্কয়ার। কেমন? তাহলে এইটা হয়ে গেল। এটা হওয়ার পরে আরেকটা ফ্যাক্টর আছে, দেখো এইটা আছে, আরেকটা গ্রেডিয়েন্ট ফাংশন ছিল যেটা সিগমা ডট গ্রেড ভি আর একটা সিগমা ডট ডট প্রোডাক্ট বেসিক্যালি। তার মানে গ্রেডিয়েন্ট অফ ভি মানে এ বেসিক্যালি, আর গ্রেডিয়েন্ট অফ সাই মানে বি যদি ভাবো। তাহলে দেখো এইভাবে আমরা লিখেছি, গ্রেডিয়েন্ট অফ বাই ভি গ্রেডিয়েন্ট অফ সাই প্লাস আই বাই গ্রেড ভি ক্রস গ্রেড সাই। কেমন? আচ্ছা, এইটা তাহলে কি সিগনিফিকেন্স এর? সিগনিফিকেন্স দেখো, গ্র্যাড ভি মানে ডেল ভি, আর কি ডেল ভিটা কি বেসিক্যালি, ডেল ভি ভি হচ্ছে পোটেনশিয়াল ফাংশন, আর এর উপর ডিপেন্ড করে। তার মানে এটা বেসিক্যালি আমার কি বলতো? রেডিয়াল ডেরিভেটিভ। কেমন? তোমরা জানো যে গ্রেডিয়েন্ট ফাংশন আর কিছু নয়, এটা একটা রেডিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভ অ্যালং আর। কেমন? তাহলে এটা ডিভি ডিআর, এবং অবভিয়াসলি এটা টোটাল ডেরিভেটিভ। কেন টোটাল ডেরিভেটিভ? মানে ভিটা যেহেতু এক্সক্লুসিভলি আর এর ফাংশন, আর কারোর ফাংশনই নয় ওটা, সুতরাং তোমার আর ওই পার্শিয়াল ডেরিভেটিভের প্রশ্ন নেই, ডিভিডিআর। এবং ডিভিডিআর হলো, তাহলে এটা তো ডাইরেকশনাল ডেরিভেটিভ বলো তোমরা, তাহলে ডিরেকশনটা কি হবে? ভ্যালুটা আর বরাবর হবে, এটা একটা ইউনিট ভেক্টর আর। কেমন? সুতরাং ডিভিডিআর আর ভেক্টর, তোমরা গ্র্যাডটাকে তাই লেখো তো, ডেল ডেল আর আর ডিরেকশনে, অর্থাৎ এটা অনেক সময় ডিরেকশনাল ডেরিভেটিভ বলি, অনেক সময় আমরা নরমাল ডেরিভেটিভ বলি, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে ইউ নো দ্যাট, তোমাদের এটা বিএসসি ক্লাস থেকে পড়ানো হয়, হোয়াট ইউ মিন বাই গ্রেডিয়েন্ট। তখন গ্রেডিয়েন্ট অফ ভি ইজ ইকুয়াল টু ডিভিডিআর অ্যালং দি ডাইরেকশন আর। অর্থাৎ এই আমি গ্রেডিয়েন্ট অফ ভি এর বদলে, আমি লিখতে পারবো ডিভিডিআর আর আর ডিরেকশনে। কেমন? আচ্ছা, কিন্তু আরেকটা পড়ে আছে গ্র্যাড সাই। গ্র্যাড সাইটার বদলে কি লিখবো? গ্র্যাড সাইয়ের বদলে লিখবো ঠিক সিমিলারলি, দেখো এই যে ডট প্রোডাক্ট এখানে লেখা হয়েছে, দেখো গ্রেডিয়েন্ট অফ ভি আর গ্রেডিয়েন্ট অফ সাই। কেমন? গ্রেডিয়েন্ট অফ ভি আর গ্রেডিয়েন্ট অফ সাই করার অর্থ কি বলতো? ডিভিডিআর আর সাই তো তোমাকে কেউ গ্যারান্টি দেয়নি যে শুধু আর এর ফাংশন হবে, ইট মে বি সাম আদার ফাংশন অলসো, সাইটা তো ওয়েভ ফাংশন। সুতরাং এটা আমরা আমাদের সেফটির জন্য এটাকে আমরা টোটাল ডেরিভেটিভ না করে পার্শিয়াল ডেরিভেটিভ রেখে দিলাম, অর্থাৎ ডিভিডিআর একটা ডেল সাই ডেল আর। এখানেও যেমন আর একটা ইউনিট ভেক্টর থাকবে, এখানে একটা আর ইউনিট ভেক্টর থাকবে, দুটো মিলিয়ে 1 হয়ে যাবে। কেমন? সুতরাং এটা একটা স্কেলার হয়ে গেল। অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ভি গ্রেডিয়েন্ট অফ সাই এদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট ডট প্রোডাক্ট অবভিয়াসলি সেটা কত হবে? কারণ এ ডট বি ছিল, বুঝতে পারছো? আমরা এখানে ডটটা হয়তো মিস করে গেছি, অবভিয়াসলি এটা ডট প্রোডাক্ট। কেমন? কারণ এটা একটা ভেক্টর, এটাও ভেক্টর, কিন্তু পাশাপাশি থাকতে পারে না, ডট প্রোডাক্ট আছে এখানে, ডিভিডিআর ডেল সাই ডেল আর, এটা হয়ে গেল। তাহলে দেখো যে সিগমা ডট ডেল ভি আর সিগমা ডট গ্র্যাড সাই ডেল সাই সোজা কথা, সেটাকে আমি এখন ভাঙার চেষ্টা করছি। ভাঙতে গিয়ে এই ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, ফার্স্ট টার্মটা হবে ডিভিডিআর ডেল সাই ডেল আর। নাও হোয়াট অ্যাবাউট দি সেকেন্ড টার্ম? সেকেন্ড টার্মে লেখা আছে আই সিগমা ডট গ্র্যাড ভি ক্রস গ্র্যাড সাই। কেমন? গ্র্যাড ভি মানে কি আমি সেটা তো বললাম তোমাদের, আই সিগমা ডট গ্র্যাড ভি মানে কি? ডিভিডিআর ইউনিট ভেক্টর আর, ইউনিট ভেক্টর আর কে আমরা এইভাবে লিখলাম
আর বাই তার ম্যাগনিটিউড, যেমন ইউনিট ভেক্টরটাকে আমি এইভাবে লিখতেই পারি। সুতরাং এটা লেখা হলো, ইউনিট ভেক্টরকে ওই ফর্মে লেখা হলো। আর একটা কি ক্রস প্রোডাক্ট অফ ডেল সাই ডেল আর, মানে গ্র্যাড সাই রেখে দিতে পারো, কোনো আপত্তি নেই তোমার, এটা গ্র্যাড সাই আছে মনে করো, কেমন, কিছু লিখলাম না, গ্র্যাড সাই আছে, কেমন। তাহলে আমার কি দাঁড়ালো বেসিক্যালি, এইটা দাঁড়ালো এইরকম যে, আচ্ছা এক কাজ করা যাক, এল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা লেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি আর ক্রস পি, যেমন পিটাকে যদি তুমি মাইনাস আই ক্রস এইচ ডেল লেখো, তাহলে এল ইকুয়াল টু তাহলে কি বলতো, আর ক্রস মাইনাস আই ক্রস এইচ ডেল, তাহলে মাইনাস আই ক্রস এইচ যদি বার করে নাও আর ক্রস ডেল। এটা করার কেন বলতো, এই যে আই ছিল না, এর সাথে একটা এইচ গুণ করে দাও, কেমন, এই আই এর সাথে একটা এইচ গুণ করো, কেমন, এইচ গুণ করলে কি হবে, সরি আইটা কোথায়, আচ্ছা আই এখানে আছে। আচ্ছা আমি কি করতে চলেছি, আমি জানতে চলেছি যে এটাকে এল দিয়ে আমি রিপ্লেস করবো, তাই তো, আমি কোথায় করেছি বাবা, আচ্ছা পরে করেছি। আচ্ছা একটু সাজিয়ে নেওয়া হয়েছে, দেখো এখানে কি করেছি, এটা কেন টু আসলো বলো তো, আচ্ছা টুটা আসছে কারণটা হচ্ছে আমি একটা এস ভেক্টর নিয়ে এসেছি, কোত্থেকে নিয়ে আসলাম, সিগমা ভেক্টরটা যেটা ছিল বুঝেছো, সিগমা, সিগমার সাথে তো এদের কোনো সম্পর্ক নেই বেসিক্যালি, কারণ সিগমাটা স্পিন অপারেটর, কেমন, অর্থাৎ পাউলি স্পিন ম্যাট্রিক্স, তাহলে সিগমাটাকে আমি আগে পিছে করতেই পারি, সিগমাটা এখানে যখন নিয়ে আসলাম, সেই সিগমার বদলে আমি স্পিন অপারেটর ইন্ট্রোডিউস করলাম, এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু, এটা ভেক্টর চাপানো ভালো, কেমন, এস ইকুয়াল টু cos h বাই 2 সিগমা, তাহলে সিগমা ইকুয়াল টু কত বলো তো, টোয়াইস এস বাই এইচ, এখানে ভেক্টরটা চাপিয়েছি, তাই তো। তাহলে দেখো যে এই সিগমার বদলে টোয়াইস এস বাই এইচ হবে, তাহলে 2 বাই এইচ এটা রইলো টোয়াইস আই বাই এইচ, তার মানে এখন আমি এস দিয়ে লিখেছি, এই দেখো এখানে আর ক্রস ডেল্টা ডট এস, কোথায় আর ক্রস ডেল্টা কেন লিখলাম বলতো, এইটা হচ্ছে আর ক্রস এটা ডেল্টা, ডেল্টা মানে এই ডেল ডেল আর গ্যাট সাই ছিল তো, ওটাই ডেল্টা, গ্যাট সাই ছিল এটাই ডেল্টা, আর ক্রস ডেল সাই, তাই তো, সাইটা আমি পরে বাইরে রেখেছি। আর একটা কি ছিল, এই যে ম্যাগনিটিউডটা ছিল, সেই ম্যাগনিটিউডটা 1 বাই আর হিসেবে বাইরে রাখা আছে, আর ডিভিডিআর ওটা বাইরে রাখা আছে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নাও, নিলে কি দাঁড়াবে দেখো তো, এটা দাঁড়ালো যে এটা এল এর বদলে কি লেখালো, এটা এটা আর ক্রস ডেল্টার বদলে আমি এল আনতে চাই, এল বাই মাইনাস আই ক্রস এইচ, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট করলে দেখবে এটা দাঁড়াবে কত, মাইনাস টুয়াইস বাই ক্রস এইচ স্কোয়ার 1 বাই আর ডিভিডিআর এল ডট এস অন সাই, কেমন, এন্ড দিস ইজ অ্যান এক্সেলেন্ট টার্ম, কেমন। সুতরাং এই যে টার্মটা দাঁড়ালো, এই যে এল ডট এস, এটা তোমাদের চেনা টার্ম, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এস হচ্ছে স্পিন, কেমন, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং এস হচ্ছে স্পিন, কার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে তোমার ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এসটা কার ইন স্পিন, ইলেকট্রনের স্পিন, অর্থাৎ মোমেন্টাম এবং স্পিড তাদের একটা ডট প্রোডাক্ট ফর্মে এখানে পেয়ে গেছো, তার মানে বুঝতে পারছো, করার ফলে আমার যেটা আসলো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং এস দে আর কাপল টু ইচ আদার, অর্থাৎ এটাকেই তোমরা বলো এলএস কাপলিং টার্ম, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দে আর কাপল টু ইচ আদার ইফ ইউ কনসিডার দি দি the relativistic effects in your non-relativistic Schrödinger equation, কেমন। সুতরাং আমি এই টার্মটা খুবই বিখ্যাত টার্ম, এটাকে আমরা বলি যে এলএস কাপলিং টার্ম, যেটা তোমরা এলএস কাপলিংটা তোমরা অনেক কষ্টে তোমরা ঢুকিয়েছিলে তোমাদের বিএসসি লেভেলে, এবং তখন মাস্টারমশাই বলেছিলেন যতক্ষণ না তোমরা ডিরাক থিওরি পড়ছো ততক্ষণ পর্যন্ত এটা অটোমেটিক ঢুকবে না। আমি তো এখানে স্পিনটাকে জোর করে ঢোকাতে হয়নি, আমাকে আমার স্পিনটা ঢুকলো কার থ্রু দিয়ে, পাউলি স্পিন ম্যাট্রিক্স দিয়ে। পাউলি স্পিন ম্যাট্রিক্স কে ইউজ করেছিল, ডিরাক তার নিজের হ্যামিল্টনিয়ান ইউজ করেছিল। সুতরাং আমাদের কোন রকম বাধ্যবাধকতা নেই যে এই রকম জিনিসকে স্পিন বলে অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে তুলনা করে ঢোকাতে হয়, এই সব কথাগুলো বিএসসি লেভেলে প্রযোজ্য, এখন তোমার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্রে স্পিনটা অটোমেটিক্যালি ইনক্লুডেড ইন দা রিলেটিভিস্টিক এফেক্ট, তাই তো, রিলেটিভিস্টিক কারেকশনের জন্য এটা সরাসরি ঢুকে যাবে, কেমন। বেশ, তাহলে দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি এই টার্মটা থেকে আমার একটা কন্ট্রিবিউশন আসলো, এইরকম একটা কন্ট্রিবিউশন।
তাহলে আমার সব টার্মই তো নেওয়া হয়ে গেল বেসিক্যালি। তাহলে টোটাল আমি ই প্রাইম সাই এই যে ব্যাপারটা ছিল এইটাকে আমি এবারে দেখতে চাই হোয়াট ইজ হ্যাপেনিং নাও। তাহলে আমি মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম এইটা রইলো, এইটার বদলে ডেল স্কোয়ার সাই লিখবো, তাই তো? তাই লিখেছি তো নিশ্চয়ই। আচ্ছা দেখো, আচ্ছা আমি আলাদা আলাদা করে লিখেছি। আচ্ছা আচ্ছা, আলাদা করে লেখা হয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, তুমি দুটো পার্টে ভাঙছি তার মানে। এইটা তো ডেল স্কোয়ার সাই হয়ে যাবে, ডেল স্কোয়ার সাইটা একদম পুরোপুরি বাইরে রাখবো, কারণ ই প্রাইম সাই ইকুয়াল টু সাই, এখানেও সাই আছে, সব জায়গায় সাই আছে, সাইটাকে আমি পরে বাইরে রাখছি। সেটা কি করে করছি দেখো। তাহলে প্রথম টার্মটা কি, মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম, কারেক্ট? মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার সাই, তোমার চেনা টার্ম, এটি তো তোমার কাইনেটিক এনার্জি টার্ম বলেছিলে। অর্থাৎ প্রথম টার্মটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার সাই, হোয়াট ইজ ইট, এইটা মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার, সাইটা বাইরে আছে, অসুবিধা নেই। আচ্ছা তারপরে কি আছে বলতো, তারপরে হচ্ছে আরেকটা টার্ম কি আছে বলতো, আরেকটা টার্ম হচ্ছে তোমার ই প্রাইম সাই ইকুয়াল টু এই যে ভি সাই। ভিটাকে তুমি কি করেছো, সরি ভি, তাই তো? এটা পি, এটা এইচ স্কয়ার বাই টোয়াইস এম প্লাস ভি, ভিটা পরে প্লাস ভি করে রাখা হয়েছে, দেখো হয়ে গেল এই যে ভি। তাহলে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম প্লাস ভি। আচ্ছা তারপরে কি লিখছি, তারপরে এই টার্মটাকে আরেকবার ফেরত নিয়ে আসছি, এই টার্মটাকে এবার লিখছি, এই যে সেকেন্ড টার্মটা। তাহলে মাইনাস এর প্লাস, প্লাস এইচ স্কয়ার বাই গেল কত, এইচ স্কয়ার বাই ফোর এম স্কয়ার সি স্কয়ার, তাই তো? প্লাস ফোর এইচ স্কয়ার বাই, সরি এইচ স্কয়ার বাই ফোর এম স্কয়ার সি স্কয়ার। হোয়াট ইজ ই প্রাইম মাইনাস ভি? ই প্রাইমটা হচ্ছে তোমার এনার্জি, কি এনার্জি, নন রিলেটিভিস্টিক এনার্জি। সেটা কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাই তো? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে ই প্রাইম মাইনাস ভি মানে কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি তাহলে গেল, পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে গিয়ে তাহলে কি হবে, শুধু কাইনেটিক এনার্জি পড়ে থাকবে। তার মানে পি স্কোয়ার বাই টোয়াইস এম, তাই তো? পি স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে আমরা ওই কারেকশনটা তাহলে কি হবে, এইচ এস মানে মাইনাস মাসে প্লাস হয়ে গেছে, এইচ স্কোয়ার বাই ফোর এম স্কোয়ার সি স্কোয়ার আর একটা পি স্কোয়ার বাই টোয়াইস এম, তাই কি লেখা হয়েছে দেখো, এইচ স্কোয়ার বাই, কি হলো, ও আচ্ছা একটা লাইন লিখেছি তাই তো, হ্যাঁ লিখেছি এখানে, দেখো এখানে লিখেছি বোধহয়, এইচ স্কোয়ার, এই টার্মটাকে ভাঙিয়ে দিচ্ছি, এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ই প্রাইম মাইনাস ভি টোয়াইস এম সি স্কোয়ার ডেল স্কোয়ার। এইটাকে আমরা লেখা হলো এইচ স্কোয়ার বাই টোয়াইস এম, এইটাকেই পি স্কোয়ার বাই টোয়াইস এম লিখবো, তাই তো? পি স্কোয়ার বাই টোয়াইস এম, হোয়ার ইট ইজ পি স্কোয়ার, আচ্ছা এখানে ফোর এম স্কোয়ার করে দিচ্ছি, ফোর এম স্কোয়ার সি স্কোয়ার। তার মানে ফাইনালি এইটার বদলে, ডেলের বদলে কি লিখবে, মাইনাস আই ক্রস এইচ ডেল, যদি তুমি পি লেখো তাহলে আলটিমেট এটা পি ফোর, তার মানে মাইনাস পি ফোর বাই এইট এম কিউ সি স্কোয়ার। তার মানে এটা কি, কাইনেটিক এনার্জির বেসিক্যালি মাল্টিপ্লিকেশন, তাই তো? অর্থাৎ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি তুমি কি লেখো, পি স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে এখানে এখানে যে পার্টটা আসছে, হায়ার কারেকশন অফ দি কাইনেটিক এনার্জি, কেমন? অর্থাৎ এটা কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, বুঝতে পেরেছো? তার মানে এই যে ব্যাপারটা দাঁড়ালো, এইটা এইটা তোমার ইউজুয়াল তোমার নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনে যে কাইনেটিক এনার্জি লেখো, যেটা সেই কাইনেটিক এনার্জি, এই অংশটা কি দেবে, কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম বিকজ অফ হোয়াট, বিকজ অফ রিলেটিভিস্টিক এফেক্ট, কেমন? তার মানে এই দুটো টার্মই আমার ব্যাপার মিটে গেল। এবার আমি এদিকে চলে আসি, এদিকে চলে আসলে তোমার কি হবে দেখো, এখানে তোমার অলরেডি দেখেছো যে একটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং টার্ম, আরেকটা টার্ম তোমার পড়ে আছে, আরেকটা টার্ম কোথায় যেন হচ্ছে, আচ্ছা আরেকটা টার্ম কোথায়, এই যে এই পার্টটা আছে ডিভিডিআর ওই সমস্ত যেগুলো আছে, সরি, এইটা একটা এলএস কাপলিং টার্ম নামটি পেয়েছি, তাই তো? আর ক্রস ডেল্টা ইত্যাদি করে। আর একটা টার্ম কোথায় আছে এখানে, আচ্ছা মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর এম স্কোয়ার সি স্কোয়ার ডিভিডিআর ইন্টু ডেল ডেল আর সাই, এই আরেকটা টার্ম পড়ে আছে তোমার কাছে। এটা কোত্থেকে এলো যেন, কোত্থেকে এলো, গ্র্যাড পি গ্র্যাড সাই, আর একটা কোথায় গেল, আই সিগমা ডট গ্র্যাড পি ক্রস গ্র্যাড সাই, আচ্ছা আরেকটা কোথায় গেল, ও এল ডট এস, ওভার স্পিড তরিকা, কোথায় লিখছি,
twice mc square. Oh, sure. Sigma dot grade 1 sigma dot del square আরেকটা টার্ম কোথায় গেল রে বাবা, সিগমা ডট ডেল ক্যাট ভি সিগমা ডট বিস, তাই তো, ক্যাট ভি ক্যাট সাই। তাহলে সিগমা ডট ডেলটা হচ্ছে ডেল স্কোয়ার ডিভি ডিআর গ্যাট ভি গ্যাট সাই, তারপর লেখা হলো গ্যাট সাই। ও আচ্ছা, এই টার্মটা আমি তো মিস করে গেছি। গ্র্যাড ভি গ্র্যাড সাই টার্মটা এখনো বাকি রয়ে গেছে, এই টার্মটা আমি ইউজ করিনি, তাই তো। গ্র্যাড ভি গ্র্যাড সাই এই যে এটা কোত্থেকে ফলো করেছে বলতো, এই অংশটা থেকে ফলো করেছে, তাই তো, এই অংশটা থেকে, ঠিক আছে। তার সঙ্গে গুণ আছে মাইনাস এইচ স্কোয়ার বাই টয়েস এম সি স্কোয়ার সি স্কোয়ার, কেমন। গ্র্যাড, সরি কোথায় গেল, এইটা এই পার্টটা সরি এই পার্টটা তোমার দিয়েছে কি, এটা হচ্ছে এলএস কাপলিং টার্ম দিয়েছে, এই টার্মটা এখনো কনসিডার করা হয়নি। এর সাথে কি গুণ আছে বলতো, এর সাথে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর এম স্কোয়ার সি স্কোয়ার, কারেক্ট। তাহলে এই যে মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর এম স্কোয়ার সি স্কোয়ার ডিভিডিআর আর ডেল ডেল আর, এই যে ডিভিডিআর ডেল ডেল আর অন সাই, কেমন, এই টার্মটা বাকি আছে। তাহলে এইটা দেখো, আমি যদি এই ফর্মে দেখো, এটাকে দেখো যে ই প্রাইম সাই ইজ ইকুয়াল টু, এইটা তোমার ইউজুয়াল হ্যামিল্টনিয়ান উইদাউট এনি পারটারবেশন, তাই তো। আচ্ছা, এইটা কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, এইটা ইউজুয়াল এলএস কাপলিং টার্ম। হোয়াট ইজ দিস টার্ম? এই টার্মটা নিয়ে খুব বলবেন, এটা এই টার্মটা দেখো, এই টার্মটাকে আমাকে এবারে ম্যানেজ করতে হবে। এইটাকে যখনই ম্যানেজ করতে যাবে, এই টার্মটা একটা ভয়ঙ্কর বিপদ হচ্ছে এই যে এটা কিন্তু হারমিশিয়ান নয়, কেমন, এটা হচ্ছে নন হারমিশিয়ান। অর্থাৎ কি না, হারমিশিয়ান না হলে তোমার বুঝতেই পারছো এটা হ্যামিল্টনিয়ানের খুব একটা কাজে আসবে না। তোমরা জানো হ্যামিল্টনিয়ানটা নর্মালি কি হয়, এটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর হয়, কেমন। কারণ হ্যামিল্টনিয়ানের যে আইগেন ভ্যালু সেটা হচ্ছে এনার্জি, এনার্জি হচ্ছে রিয়েল অবজারভেবল কোয়ান্টিটি, সুতরাং ইট শুড বি হারমিশিয়ান ইন জেনারেল, কেমন। তাহলে এই হারমিটিসিটি আসলে মেনটেন্ড হয়নি, যার ফলে এটা নিয়ে একটা প্রবলেম আছে। কেন মেনটেন হয়নি, কারণটা কি বলতো, আমরা যেহেতু এই যে স্পাইনার, অর্থাৎ অ্যাকচুয়ালি আর নর্মালাইজেশন নিয়ে একটা প্রবলেম আছে। সেই নর্মালাইজেশনটা হচ্ছে এই যে আমি আমার ওয়েভ ফাংশনকে একটাকে বলেছি সাই স্পাইনার আর একটা বলেছি ইটা স্পাইনার। তাহলে এদের যদি তোমার নর্মালাইজ করো, এটা তাহলে দেখা যাবে ফোর কম্পোনেন্টের জন্য এই নর্মালাইজটা কিন্তু জাস্ট অ্যাপ্রক্সিমেট নর্মালাইজেশন হয়, যার ফলে আমাদের এই গোলমালটা হয়। এবং এই জিনিসটাকে ট্যাকেল করেছিলেন ডারউইন বলে এক সায়েন্টিস্ট। তিনি বলেছিলেন ওকে, এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এর সঙ্গে একটা তুমি হারমিশিয়ান কনজুগেট যোগ করে দাও, তাহলে একটা কোয়ান্টিটি তার সাথে যদি হারমিশিয়ান কনজুগেট যোগ করো, তাহলে সার্টেনলি সেটা কি হবে, হারমিশিয়ান হয়ে যাবে, তাই তো। মনে করো এ প্লাস এ ড্যাগার, তাহলে এবার যদি তুমি হারমিশিয়ান অপারেটর মানে হারমিশিয়ান এটাকে কি করবে, আবার যদি কি বলে তোমাকে কনজুগেট নাও, তাহলে কনজুগেট বলবো না, হারমিশিয়ান কনজুগেট বলবো, নিলে তাহলে প্রথমে এ যেটা ছিল সেটা এ ড্যাগার হবে, তারপরটা কি হবে, এ হয়ে যাবে। সুতরাং দ্যাট ইজ সেম, অর্থাৎ ফাইনালি এক্স ইকুয়াল টু এক্স ড্যাগার টাইপের জিনিস হলো। তার মানে তুমি কোনো একটা কোয়ান্টিটির সাথে তার যদি হারমিশিয়ান কনজুগেট যোগ করে দাও, এটা তোর বলার অপেক্ষা রাখে না, ইট ইজ অলওয়েজ হারমিশিয়ান। এটা তোমরা ইনফ্যাক্ট প্রমাণও করো তোমাদের ছোট যখন তোমরা ভেক্টর স্পেসের অ্যালজেব্রা করো, তাই তো। সুতরাং এইভাবে তারা কি করলো, এটাকে হারমিশিয়ান বানালো, এবং সেটাকেই আলটিমেটলি উই ক্যান রাইট ইট দিস এইচ স্কোয়ার বাই টুয়াইস এম সি স্কোয়ার ডেল স্কোয়ার, এবং এইটাই তখন হারমিশিয়ান অপারেটর হয়ে গেল। কারণ এটা বুঝতেই পারছো, এটা ইট লাইক এ কাইনেটিক এনার্জি অপারেটর ডেল স্কোয়ার, তাই না। অর্থাৎ এটা ডেল স্কোয়ার ইন্টু অপারেট করছে কার উপরে, এটা ভি এর উপরে অপারেট করবে, কারণ এই ভি যেহেতু আছে। I am not going for the algebra. Anyway, just you have to believe that this is the correct thing. H square by twice 8m square c square del square v. But v হচ্ছে তোমার কি হচ্ছে, কুলম্ব এনার্জি, কুলম্ব পটেনশিয়াল। সেই কুলম্ব পটেনশিয়ালকে যদি তুমি এইভাবে লেখো মাইনাস জেড স্কোয়ার ইত্যাদি, তাহলে ডেল স্কোয়ার ভি উইল কাম আউট অ্যাজ 4 pi z স্কোয়ার বাই 4 pi এপসিলন 0 ডেল্টা আর। এটা একটা মিসিং ফ্যাক্টর আছে, মাইনাস হবে, বুঝেছো, এখানে একটা মাইনাস মিস হয়ে গেছে, জানি না বইতে কি লেখা আছে। এনিওয়ে
অবশ্যই এখানে কারেক্ট করা আছে 4 পাই জেড স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 ডেল্টা আর করা আছে, তাই তো? ডেল স্কয়ার ভি ইকুয়াল টু দিস। এদিকে ডেল স্কয়ার ভি ইকুয়াল টু দিস অর্থাৎ কিনা আলটিমেটলি কি বলতো, আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা এই টার্মটাকে আমরা বলি ডারউইন টার্ম। কেমন? এটা ডারউইন টার্ম। আমি আরেকবার রিপিট করছি, এইটা হচ্ছে ইউজুয়াল হ্যামিল্টনিয়ান উইদাউট এনি পারটারবেশন, যেটা তোমাদের বিএসসি লেভেলে এমএসসি লেভেলেও পড়ানো হয়েছে ফর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। হাইড্রোজেন অ্যাটমের জন্য তোমরা এই জিনিসটাই পড়েছিলে, এইচ স্কয়ার বাই টুয়াইস এম ডেল স্কয়ার প্লাস 1 বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার বাই আর। কেমন? এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই অংশটা তোমরা অলরেডি সলভ করেছো হাইড্রোজেন অ্যাটমের জন্য। কেমন? কিন্তু এই অংশ বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট, সেই রিলেটিভিস্টিক এফেক্টের জন্য এই অংশটাকে আমরা বলি যে কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি। এটাকে কি বলি? এইটাকে বলি স্পিন অরবিট কাপলিং টার্ম। এইটাকে কি বলি? ডারউইন টার্ম। কেমন? ডারউইন টার্মের একটা পিকুইলারিটি কি বলতো? পিকুইলারিটি হচ্ছে যে ডারউইন টার্ম তখনই এক্সিস্ট করবে যদি আর ইকুয়াল টু 0 হয়, এবং অবভিয়াসলি আর ইকুয়াল টু 0 করেসপন্ড করে এল ইকুয়াল টু 0, অর্থাৎ কেবলমাত্র এল ইকুয়াল টু 0 জন্য ডারউইন টার্ম থাকবে, আদারওয়াইজ থাকবে না। কেমন? ডারউইন টার্মটা আমাদের সেই জন্য খুব মাথা ব্যথার কারণ হবে না, বিকজ অফ দি কনভিনিয়েন্স অফ ডেল্টা ফাংশন। কেমন? এনিওয়ে, তাহলে আমি আবার ব্যাক করে যাই আমার বইতে। কেমন? বইতে ব্যাক করলে আমার তাহলে বুঝতে পারছো যে হাইড্রোজেন অ্যাটমের যখন আমরা সলভ করছি তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি রিলেটিভিস্টিক এফেক্টটা ঠিক ঠিক কাজে লাগাতে পারি তাহলে আই হ্যাভ 3 মোর টার্মস, 3টে এক্সট্রা টার্ম পাবো। সেটা কত পাতা ছিল রে বাবা, কত পাতা না, এক মিনিট, জাস্ট মিনিট। 200 পাতা তো হলো না, তাহলে আর পরে আছে। আচ্ছা, দেখো যে আমি ফেরত চলে আসছি। এইবারে হাইড্রোজেন অ্যাটমে যখন বলছি দেখো তোমরা এইবারে এইচ জিরোটা কি? এইচ জিরো হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস ভি। ভিটা কত? মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর। এইটার জন্য তোমরা অনেক সলিউশন করেছো, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করেছো। জেড ইকুয়াল টু 1 ধরলে এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, আর জেড যদি অন্য কিছু হয় তাহলে ইট ইজ হাইড্রোজেন লাইক প্রবলেম। কেমন? অর্থাৎ 1 ইলেকট্রন প্রবলেম। তাহলে 1 ইলেকট্রন অ্যাটম যদি থাকে তাহলে তার করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান হচ্ছে এইচ জিরো ইকুয়াল টু দিস। এই পর্যন্ত নিয়েই তোমরা খুশি ছিলে, কিন্তু যখনই আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পারলাম না তখনই আমরা রিলেটিভিস্টিক এফেক্ট আনতে শুরু করলাম। রিলেটিভিস্টিক এফেক্টের জন্য বললাম যে 3টে টার্ম অ্যাকচুয়ালি আসবে ফর রিলেটিভিস্টিক এফেক্ট। তার মধ্যে একটাকে আমরা বললাম কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, সেটা হচ্ছে মাইনাস পি4 বাই 8 এম কিউ সি স্কোয়ার। আরেকটাকে টার্মটাকে বললাম, এটাকে বললাম এলএস কাপলিং টার্ম, সেটা কত? 1 বাই টুয়াইস এম স্কয়ার সি স্কয়ার 1 বাই আর ডিভিডিআর এল ডট এস। ভি হচ্ছে পোটেনশিয়াল। কেমন? এবং H3 প্রাইম যেটাকে ডারউইন টার্ম বলা হয় সেটা হচ্ছে পাই এইচ স্কয়ার 8 এম 4 এম স্কয়ার সি স্কয়ার জেড স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 ডেল্টা। ভেরি নাইস। কেন না? দেখো যে আমি বললাম যে এই হ্যামিল্টনিয়ানটা এক্সাক্ট করা সম্ভব, এবং করেছো তোমরা। তোমরা কি করেছো? হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করেছো, এবং মাস্টারমশাই বলেছেন এটা এক্সাক্ট সলিউশন, জীবনেই সলভ করেছিলে। হয়তো সলিউশনটা করতে তোমাদের কষ্ট হয়েছে, কিন্তু বাট ইট ইজ সলভেবল, এক্সাক্ট সলিউশন আছে। তাহলে এটা যদি এক্সাক্ট সলিউশন থাকে, তার সঙ্গে যখনই তুমি এইচ প্রাইম যোগ করছো, এইচ প্রাইমের মধ্যে 3টে পার্ট আছে, তার মানে এই পার্টটা থেকে তুমি যদি পার্টাবেশন তুমি কল্পনা করো, অর্থাৎ একটা স্মল কন্ট্রিবিউশন টু এইচ জিরো, তাহলে এটা পার্টাবেশন হলে আমি সলভ করতে পারবো। অর্থাৎ আমার আগেকার আইগেন ফাংশনের উপরে বেস করেই সলভ করব, কারণ এটা স্মল পার্টাবেশন হচ্ছে। পার্টাবেশন থিওরির তো মূল কথাই তাই যে ওয়েভ ফাংশন রিমেইনস আনচেঞ্জড। কেন আনচেঞ্জ? বিকজ পার্টাবেশন ইজ সো স্মল দ্যাট ইট ক্যানট চেঞ্জ দ্য অরিজিনাল ওয়েভ ফাংশন। তাহলে অরিজিনাল ওয়েভ ফাংশনের রেসপেক্টে তুমি কি করবে? যে পার্টাবেশনের ফলে তোমার এনার্জির যে চেঞ্জ
that energy change you have to calculate. এবং যার ফলে হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি পেয়েছিলে 1/n², তার সাথে একটা কন্ট্রিবিউশন আসবে। কেন কন্ট্রিবিউশন আসবে? বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন। রিলেটিভিস্টিক কারেকশনের ফলে তুমি একটা স্মল পার্টাবেশন ধরলে, সেই স্মল পার্টাবেশনের তিনটে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে তোমার কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, আর একটা হচ্ছে তোমার এলএস কাপলিং টার্ম, আর একটা হচ্ছে ডারউইন টার্ম। এই তিনটে টার্ম যোগ করার পরে তবেই তুমি হাইড্রোজেন অ্যাটমের কারেক্ট এনার্জি পাবে, এবং সেই এনার্জিটা কিন্তু দেখা গেল যে আমাদের সব কিছু এক্সপ্লেন করতে পারলো, এবং দ্যাট ইজ দ্য সাকসেস অফ দিস থিওরি। কেমন? সুতরাং আমাদের এখন কটা দিন এইসব পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমরা, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা H0 এর জন্য আমাদের সলিউশন জানা আছে, H প্রাইমটার জন্য আমরা বের করব H প্রাইম মানে পারটার্বেশন। কেমন? ওকে, এটা বার করবো, খুব মজার কথা। কিন্তু এই এখানে আবার একটা কিন্তু কথাটা যোগ করে দিতে হচ্ছে। কারণটা কি? আমি যখনই আমি পার্টার্বেশন হিসেবে ট্রিট করব, পার্টার্বেশন হিসেবে ট্রিট করলে আমার অরিজিনাল ফাংশনটার উপরে পার্টার্বেশনটা ট্রিট করতে হবে তো। অর্থাৎ H প্রাইমের যদি এক্সপেকটেশন ভ্যালু বার করো, তোমরা কি করো? সাই স্টার H প্রাইম সাই, এটাই তো এনার্জি চেঞ্জ। H প্রাইমের মধ্যে তিনটে পার্ট আছে, ঠিক আছে, সেগুলো হবে। কেমন? সেইভাবে তোমরা করো। তাহলে অরিজিনাল ওয়েভ ফাংশন যদি থাকে যেটা, অর্থাৎ তোমরা যেটা করো সাই এন এল এম, অর্থাৎ ওয়েভ ফাংশনটা কি লেখো তোমরা? সাই কিসের ফাংশন? এন এর ফাংশন বলবো না, এন এর উপর ডিপেন্ড করে, তাই তো? এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা কি? এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এমটা কি? অ্যাজিমাথ কোয়ান্টাম নাম্বার, তাই তো? এইটা তো তোমরা হার্ডিং অ্যাটম প্রবলেমে করেছিলে, সাই এনএলএম। ঠিক আচ্ছা, সাই এনএলএম হলো, তাহলে সেটার উপরে আমাকে সলভ করতে হবে। কিন্তু বেশ গোলমেলে ব্যাপারটার জন্য এলএস, তাহলে এই ওয়েভ ফাংশনটা এই সাই এনএলএম, এটা কার ওয়েভ ফাংশন? এল স্কয়ারের, তাই তো? সাই এনএলএম এল স্কয়ার যদি অপারেট করে সাই এনএলএম এর উপরে, তোমরা কি লিখেছিলে? এল ইনটু এল প্লাস 1 এইচ স্কয়ার সাই এনএলএম। কেন বলেছিলে? কারণ এল স্কয়ার কমিউট করে, কার সঙ্গে কমিউট করে? হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে। তোমরা জানো যে দুটো অপারেটর যদি কমিউট করে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। তার মানে একই আইগেন ফাংশনের রেসপেক্টে তাদেরকে আমরা ডায়াগোনালাইজ করতে পারবো, তাই তো? অর্থাৎ এল স্কয়ার, ওই জন্য তোমাদের এল স্কয়ার অপারেটর করিয়েছিলেন মাস্টারমশাই। মাস্টারমশাই বলেছেন দেখো এল স্কয়ার বলে পৃথিবীতে ওরকম কিছু তুমি অবজারভেবল পাবে না। অবজারভেবল যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা এক্স ডিরেকশনে হতে পারে, ওয়াই ডিরেকশনে হতে পারে, জেড ডিরেকশনে হতে পারে। কিন্তু তুমি বানিয়েছিলে এল স্কয়ার। কেন? বিকজ এল স্কয়ার কমিউটস উইথ এল জেড and which in turn commutes with Hamiltonian. তার মানে এল স্কয়ার, এল জেড, এইচ কমিউট করে, যার ফলে একটা ওয়েভ মানে হাইড্রোজেন মানে হ্যামিল্টনিয়ান সলভ করলে ওই ওয়েভ ফাংশনের রেসপেক্টে তুমি এল স্কয়ারের আইগেন অপারেটর পেয়ে গেলে, আইগেন ফাংশন পেয়ে গেলে, এল জেড এর আইগেন ফাংশন পেয়ে গেলে। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কোয়ান্টাম মেকানিক্স। এটাই তো ভেক্টর স্পেস এবং কোয়ান্টাম মেকানিক্স এখানেই তো জয়েন করে গেছে দুজনে মিলে। কেমন? সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা বিরাট গোলমাল এল ডট এস, সেটা আমি পরে রিজলভ করবো। কেমন? এক্ষুনি আর ওগুলো বলছি না। আচ্ছা বেশ, এটা করার পরে আমি মনে করো তাহলে আমি এই ট্রিট করে এগোবো। কেমন? বেশ, এটা করার জন্য আমাদের যেটা দরকার, এটা দেখো যে আমি বললাম যে আমি নন রিলেটিভ আবার ফেরত চলে এসেছি। আমি একটা কারেকশন নিয়েছি, দ্যাটস অল। সেই কারেকশনটাকে আমি পার্টার্বেশন হিসেবে ট্রিট করছি। বি কেয়ারফুল, তোমরা কিন্তু একটু কেয়ারফুল থাকবে, আমার কথার মধ্যে কয়েকটা ফাঁক আছে, সেই ফাঁকগুলো ধরার চেষ্টা করো। পার্টার্বেশন, তোমরা পার্টার্বেশন মানে কি বোঝো? পার্টার্বেশন মানে হচ্ছে বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স বোঝো না। সরি, এখানে পার্টার্বেশনটা বাইরে থেকে হচ্ছে না, হচ্ছে অ্যাটমের নিজের মধ্যেই। কেন হচ্ছে? বিকজ অ্যাটম ইজ ইন হাই ভেলোসিটি। হাই ভেলোসিটি থাকার ফলে তার কি হবে?
তার জন্য একটা রিলেটিভিস্টিক কারেকশন প্রয়োজন হবে। তোমার বাইরে থেকে কোনো ফিল্ডের দরকার হচ্ছে না, অ্যাটমে নিজে নিজেই তোমার একটা কারেকশন ফ্যাক্টর চলে আসছে বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট। কেমন? এটা যেন কখনোই ভেবো না যে বাইরে থেকে ফিল্ড দিয়ে তারপরে হচ্ছে, কেমন? সুতরাং এটা হচ্ছে তোমার অ্যাটমের নিজস্ব ব্যাপার, কেমন? সুতরাং এই তিনটে পার্ট যেটা আছে, সেই তিনটে পার্ট তার মানে কি অ্যাটমের যে অরিজিনাল ওয়েভ ফাংশন তার রেসপেক্টেই কষার চেষ্টা করবো সবসময়। এইবারে তুমি চলে এসো যে অ্যাটমের অরিজিনাল ফাংশনকে সাই এনএলএম তুমি লিখেছিলে, কিন্তু এখানে স্পিন তো ঢুকে গেছে আনফরচুনেটলি। তাহলে স্পিনের জন্য আমাকে ভাবতে হবে। স্পিনের জন্য ভাবতে গেলে আমার নন রিলেটিভিস্টিক শ্রোডিঙ্গার ইকুয়েশনে একমাত্র উপায় হচ্ছে স্পিনটাকে হাতে করে গুণ করে দেওয়া, অর্থাৎ তোমার স্পেশাল পার্ট ওয়েভ ফাংশনের সাথে স্পিনের ওয়েভ ফাংশন গুণ করে দিতে হয় শুদ্ধ, এবং সেটাই আমরা করে দেব। কেমন? অর্থাৎ দেখো এই এই যে লেখা আছে, যদি এখানে আগেই লিখে ফেলেছে এমএস 80 সাই, এটা হচ্ছে 80টা কি পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, যদি অপারেট করে সাইন এলএম এর উপরে তাহলে ইএড পাওয়া যায়। কেমন? সাই এন এল এম এল এম এস, এম এস কেন লেখা হয়েছে বলতো? স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং সেইটাকে আমরা স্পিন ফাংশন লিখেছি কাই হাফ এম এস। কেমন? এম এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে প্রজেকশন অফ স্পিন বেসিক্যালি হাফ। কেমন? এটা মেবি প্লাস হাফ, মেবি মাইনাস হাফ, মেবি ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। তাহলে রেডিয়াল পার্ট এটা হচ্ছে স্পিন পার্ট। কেমন? স্পিনটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, এটা তুমি হাতে করে বসিয়ে দিচ্ছ শুধু। তুমি হয়তো বলবে আচ্ছা একটু আগে বলছিলেন স্পিনটা ইনক্লুডেড, তাহলে আবার হাতে করার কেন? কারণ আমি আবার তো ফেরত এসেছি নন রিলেটিভিস্টিক ইকুয়েশনে। নন রিলেটিভিস্টিক ইকুয়েশনে তো ওই ওয়েভ ফাংশনের মধ্যে তো স্পিনের কোনো জায়গা ছিল না, নেই, থাকবেও না। তাহলে স্পিন যদি ঢোকাতেই হয় তাহলে সেই হাতে করেই অ্যাডহক বেসিসে ঢোকাতে হবে। কেমন? না হলে তুমি এক্সপেকটেশন ভ্যালু করতে পারবে না। কেমন? সুতরাং আমরা এই ওয়েভ ফাংশনটাকে এইরকম লিখছি সাই এনএল এম এল এম এস। একটা কিউ লেখা হলো, কিউ এর মধ্যে কি আছে বলতো? স্পেস পার্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ স্পিন পার্টও আছে। এই ওয়েভ ফাংশনের রেসপেক্টে আমি আমার পারটারবেশনটা ক্যালকুলেট করব। কেমন? অর্থাৎ আমরা দেখব যে স্পিন, অবভিয়াসলি আমাদের নোটেশন যেটা হবে, আলফা স্পিন মানে হচ্ছে আপ স্পিন, বিটা স্পিন মানে সেটা হচ্ছে 0 1 মানে ডাউন স্পিন। এই নোটেশনটা তোমরা দেখবে। এটাকে বলা হচ্ছে স্পিন আপ ওয়েভ ফাংশন, এটাকে বলা হচ্ছে স্পিন ডাউন ওয়েভ ফাংশন। কেমন? এগুলো ইউজুয়াল। আচ্ছা এইবারে চলে আসি আমি কারেকশনে কি করে কষবো। আচ্ছা কারেকশনটা করতে গিয়ে দেখো প্রথমেই আমরা ধরলাম যে রিলেটিভিস্টিক কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম কি হবে। কেমন? এটা করতে গেলে H1 প্রাইমটা কি বস্তু সেটা আগে দেখে নাও। H1 প্রাইম হচ্ছে -P4/8mq c²। এটাকে দেখো বইতে করেই দেওয়া আছে, এখানে আমার তো আর পড়ার প্রয়োজন নেই। P4/8mq, সরি, তার মানে এদের যে কারেকশন ফর কাইনেটিক এনার্জি টার্ম, যে তার যে এনার্জির যে কারেকশন হবে, কথাটা বুঝতে পারছো তোমরা? তোমার যদি যদি কোন রকম পার্টারবেশন না থাকে তাহলে তার এনার্জি হচ্ছে ইএন। ইএন হচ্ছে part of the energy of the one electron atom. Now you are taking the relativistic correction. সেই রিলেটিভিস্টিক কারেকশনের ফার্স্ট টার্ম আমি দেখতে চলেছি এখন, যেটাকে আমি বলেছি কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম। সেটাকে কি হবে? এটা কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্মের এক্সপেকটেশন ভ্যালু বসতে হবে। তাহলে -P4/8mq c², এটাকে রখা হলো। আর এমএস এর উপরে তো এমএস ওয়েভ ফাংশনটা তো দরকার নেই, কারণ এমএস আর এমএস এই যে তোমার ব্র্যাকেট আছে, এটা আলাদা করে তুমি কি হবে? নরমালাইজড ইউনিটি। আমার বোর্ড খোলা আছে তাই তো? আমি মেন করছি, অর্থাৎ আমি যদি এমএস বলি মনে করো, মানে কাই, যদি কাই লিখেছিলাম তো কাই যদি ওয়েভ স্পিন ফাংশন বলো, তাহলে এটা তো নরমালাইজড, অর্থাৎ এটা 1 হয়ে যাবে। কেমন? সুতরাং আমার এই যে ব্যাপারটা দাঁড়ালো না যে এই যে, তাহলে দেখো যে এখানে এমএলএমএস রেখে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এটার উপরে তো কোনো কাজ নেই, কারণ এটা তো কাইনেটিক এনার্জি টার্ম। যেমন এর সাথে স্পিনের কোনো সম্পর্ক নেই, স্পিন ফাংশনটা আলাদা করে ইন্টিগ্রেট হয়ে 1 হয়ে যাবে, তাই করা হয়েছে। সাই এনএল এমএল এমএসটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে, অর্থাৎ -P4/8mq c² ফাংশন
is normalized to unity, কেমন নরমালাইজ করে দেওয়া হয়েছে। সুতরাং এইটা পড়ে দিল সাই NLML, তারপর মাইনাস P4/8 ইন্টু সি স্কোয়ার, তার তোমার এক্সপেকটেশন ভ্যালু। তাহলে আমি যদি একটু কারেকশন এটা করে করি, দেখো এটা P²/2m তার হোল স্কোয়ার যদি লেখো তাহলে P4/4m স্কোয়ার, তাহলে একটা পার্ট বেরিয়ে এলো 1/2m সি স্কোয়ার, এটা তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, এটা তো বেসিক্যালি ইন্টিগ্রেশন। তাহলে এটা সাই NLML টি স্কোয়ার সাই NLM, তাই তো? তাহলে টি স্কোয়ার যেটাকে তোমরা বলো কাইনেটিক এনার্জি টার্ম, তাহলে কাইনেটিক এনার্জি টার্মের স্কোয়ার তার এক্সপেকটেশন ভ্যালু তোমার খুঁজতে হবে, কেমন? সেই কাইনেটিক এনার্জিটা আবার কি হয়? কাইনেটিক এনার্জি হচ্ছে টি ইকুয়াল টু H0 প্লাস পোটেনশিয়াল। পোটেনশিয়ালটা প্লাস হয়েছে কি না, কারণ কি? কারণটা হচ্ছে পোটেনশিয়ালে আগে এটা নেগেটিভ ছিল বলে, তাই তো? তাহলে তোমরা কি লেখো? H0 ইকুয়াল টু টি প্লাস ভি, ভি এর জায়গায় মাইনাস Z²/4πε0 আর ছিল, সেই মাইনাসটা এদিকে আসার জন্য প্লাস হয়ে গেছে। তাহলে কাইনেটিক এনার্জি টার্মটা কি দাঁড়িয়েছে? টি ইকুয়াল টু H0 প্লাস Z²/4πε0 আর। তাহলে সিম্পলি এখানে বসিয়ে দেব, তাহলে কি হবে? এইটা হচ্ছে টি এর জায়গায় বসিয়ে দিলাম, টি স্কোয়ার করলাম এটা, তাহলে H0 স্কোয়ার, প্রথমের টার্মটা কি H0 স্কোয়ার ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে H0 স্কোয়ার মানে কি? H0 যদি সাই অফ আমার বোর্ড খোলা আছে, আচ্ছা আমি দেখতে চাইছি যে H0 স্কোয়ার মানে কি, তাই তো? সাই NL কি লিখেছি, কিরকম নোটেশন দিয়েছি? সাই নোটেশনটা আমার কি ছিল দেখি, ভুলে যাচ্ছি কেন বারবার নোটেশনটা আসলে। ও আচ্ছা, NLML এইভাবে লিখেছি, বেশ। সাই এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে দেশ, H0 স্কোয়ার এটার মানে কি, তাই তো? এটার মানে হচ্ছে সাই এন এল এম, এই জিনিসটা করতে হবে। তাহলে এটা H0 ইন্টু H0 বেসিক্যালি, তাই তো? তাহলে H0 যদি এর উপরে অপারেট করে তুমি সঙ্গে সঙ্গে লিখবে EN, তাই তো? আবার H0 আছে, তার মানে EN স্কোয়ার, EN স্কোয়ারটা তার মানে কি হবে? এটা থেকে বেরিয়ে এলো, আর এটা তো নর্মালাইজড ওয়েভ ফাংশন, তোমাদের অলরেডি করে এসছো। এটা তো নর্মালাইজড ওয়েভ ফাংশন হাইড্রোজেন অ্যাটমের জন্য, হাইড্রোজেন অ্যাটমের জন্য তোমরা নর্মালাইজেশন করেছিলে সাই NLM, এটা নর্মালাইজড, তাই তো? এটা নর্মালাইজড টু 1, তাহলে আলটিমেটলি এর এক্সপেকটেশন ভ্যালু EN স্কোয়ার, কারেক্ট? তাহলে আমি ঠিক এই জিনিসটাই এই বইতে করে দেওয়া আছে ওইভাবে, দেখো এই দেখো EN স্কোয়ার, তারপরে এটাকে যখন স্কোয়ার করেছো H0 ইন্টু দিস, কেমন? H0 ইন্টু দিস, আর এটা হচ্ছে এটা কিন্তু কমিউট করে এরকম গ্যারান্টি নেই, কেমন? গ্যারান্টি নেই। তাহলে আমরা কি করব? H0 ইন্টু দিস 1/r ইত্যাদি আছে, H0 যদি লেফটে করে, লেফটে যদি তোমার অপারেট করে, আমার কথাটা বুঝতে পারছো? H0 এটাকে গুণ করছো তো, H0 ইন্টু দিস, তারপরে কি এইটা ইন্টু H0, দুটো দিকে হবে H0 ইন্টু 1/r, আর মানে এই গ্রুপ কনস্ট্যান্ট ধরে নাও, আর এটা হবে কি প্লাস 1/r H0। আচ্ছা লেফটে যখন থাকবে সেটা কিসের উপরে অপারেট করবে? ব্রাইয়ের উপরে অপারেট করবে, কিন্তু H0 যেহেতু হারমিশিয়ান তাহলে কোনো ঝঞ্ঝট নেই, তাহলে H0 এর উপরে অপারেট করলে আলটিমেটলি এনার্জি আইগেন ভ্যালু পাবে। ওটা উল্টো দিকে যখন কেটের উপরে অপারেট করবে সেটাও আইগেন ভ্যালু পাবে, রাইট কেটের উপরে যখন করবে, যার ফলে আলটিমেটলি একই টার্ম হবে 2En। Z²/4πε0 কমন আসলো, কিন্তু 1/r বেচারা পড়ে থাকবে, তাহলে 1/r এর এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়েভ ফাংশন দিস, এই ওয়েভ ফাংশনের রেসপেক্টে। আর এখানে কি হবে বলতো? এখানে Z²/4πε0 এটা বেরিয়ে আসলো 1/r এর এক্সপেকটেশন ভ্যালু। তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে ওয়েভ ফাংশন তার রেসপেক্টে 1/r এর এক্সপেকটেশন করতে হবে, 1/r² এর এক্সপেকটেশন করতে হবে, কষলে তুমি কাইনেটিক এনার্জি কারেকশন টার্মটা পেয়ে যাবে, কেমন? 1/r এর এক্সপেকটেশনের ভ্যালুটা কত আমার কাছে লেখা আছে, যদিও আমি কিন্তু লিখে দিচ্ছি না, এখানে বলে দিয়েছে 3.30 তে দেখতে বলেছে, কোথায় আছে কে জানে। আচ্ছা আমার কাছে লেখা আছে, আমি লেখাটাই লিখে দিব, বলছো সেটা কোথায় আছে? 1/r এর কত জানো? 1/r, আচ্ছা Z/দিস, আচ্ছা আচ্ছা 1/r এর এক্সপেকটেশন ভ্যালুটা হবে এই রকম,
1/r এর এক্সপেকটেশন ভ্যালু, কেমন? অর্থাৎ সাই এন এল এম 1/r সাই এন এল এম, এটা হচ্ছে 1/r এর এক্সপেকটেশন ভ্যালু, তাই তো? অর্থাৎ 1/r এর এক্সপেকটেশন ভ্যালু, এটা মানে হচ্ছে তো কত হবে জানো তো? এটা হবে জেড, অর্থাৎ জেড বাই mu n স্কয়ার। হোয়াট ইজ mu? mu হচ্ছে তোমার বোর রেডিয়াস। mu হচ্ছে বোর রেডিয়াস, কেমন? বোর রেডিয়াস উইথ মিউ। মিউ মানে কি বলতো? মিউ হচ্ছে তোমার রিডিউসড মাস। মিউ হচ্ছে রিডিউসড মাস। সেটা কি বস্তু? সেটা হচ্ছে ইলেকট্রনের মাস মাল্টিপ্লাইড বাই দা নিউক্লিয়ার মাস ডিভাইডেড বাই m প্লাস m। আচ্ছা, এইবারে নিউক্লিয়াসটা যদি প্রচন্ড হেভি হয়, প্রচন্ড হেভি হলে কি হবে? এই এমটাকে বাদ দিয়ে দিতে পারো, দিলে তোমার এই এম এর সাথে এমটা কেটে যাবে, মানে এটা তার মানে এম এর সাথে সমান। বেসিক্যালি এই যে মিউ, ধরে নিতে পারো এটা হচ্ছে বেসিক্যালি বোর রেডিয়াস উইথ ইলেকট্রন মাস। যদিও রিডিউস মাস হচ্ছে কারেক্ট টার্ম, তাই তো লেখা হলো, কেমন? এমইউ হচ্ছে দিস ইজ দ্য বোর রেডিয়াস উইথ রিডিউস মাস মিউ, কেমন? আচ্ছা, এ মিউ এন স্কয়ার। আর একটা হচ্ছে 1/r স্কয়ার লাগবে। 1/r স্কয়ার মানে কত জানো তো? 1/r স্কয়ার ওই ঠিক সিমিলারলি এটা তোমরা করে নেবে তোমরা। আচ্ছা, তোমরা বলেছিলে আমাকে যে তোমরা করে এসছো, আমি সেই জন্য আর কিছু এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ ইট রিকোয়ার্স লট অফ অ্যালজেব্রা টু প্রুভ ইট। এ মিউ স্কয়ার তোমরা ভিরিয়াল থিওরেম করেছো আমার ধারণা, n কিউব l প্লাস হাফ। So this is the expression, কেমন? 1/r স্কয়ার এর এক্সপেকটেশন ভ্যালু জানা আছে, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিতে পারো। তাহলে দিস 1/r স্কয়ার এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে। অর্থাৎ এরা তাই করেছে, 1/r এর এক্সপেকটেশন ভ্যালু কোথায় বসিয়েছে? আচ্ছা, ইএন এর বদলে বসিয়ে দিয়েছে। ইএন এর বদলে বসিয়েছে। ইএনটা কত? ইএন এর বদলে লিখতে হয়, আচ্ছা ইএনটাও লিখে দিই তোমাদের যখন যদি লিখছি, বই থেকে লিখে দিই। ইএন হচ্ছে তোমার বেসিক্যালি ইএন মানে যেটা হচ্ছে তোমার এনার্জি, এনার্জি অফ দি হাইড্রোজেন লাইক অ্যাটম ইন দা nth প্রিন্সিপাল স্টেট, তাই তো? ইএন হচ্ছে তোমার কত? ইএন ইকুয়াল টু মাইনাস হাফ মিউ, মিউ আবার 1 সেকেন্ড মিউ ইকুয়াল টু এম ধরে নিতে পারো যদি মাস। আর হচ্ছে জেড আলফা তার স্কয়ার বাই এন স্কয়ার, কেমন? জেডটা হচ্ছে তোমার কি বলে অ্যাটমিক নাম্বার, আলফাটা হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট ই স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 hc। দিস ইজ মাই ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, কেমন? তার মানে দিস ইজ দ্য এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম ফর nth স্টেট, কেমন? এবং অবভিয়াসলি এটা তোমার রিডব্যাক কনস্ট্যান্ট বেসিক্যালি, কেমন? এনিওয়ে, তাহলে ইএন ইকুয়াল টু দিস। তাহলে এটাকে করলে তারপরে ফাইনালি যেটা আসবে সেই সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি তো আর এখানে বসছি না। তাহলে ইএন এর জায়গায় এই জিনিসটা লিখে দিচ্ছে, ইএন স্কয়ারের বদলে এই জিনিসটা এমসি স্কয়ার জেড আলফা স্কয়ার বাই টুয়াইস এন স্কয়ার তার হোল স্কয়ার ইত্যাদি ইত্যাদি। এখানেও তাই ইএন এর জায়গায় বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে 1/r এর ভ্যালুটা বসানো হয়েছে, এবং এটার ক্ষেত্রে তাই করা হয়েছে। করার পর যে আচ্ছা এখানে বলে দিয়েছে মিউ ইকুয়াল টু এম ধরে নিয়েছে, কেমন? আচ্ছা, তাহলে এই ফাইনালি দিস ইজ দ্য এনার্জির এক্সপ্রেশন। এনার্জিটা ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো মাইনাস ইএন জেড আলফা তার স্কয়ার বাই এন স্কয়ার 3/4 মাইনাস এন বাই এল প্লাস হাফ। হোয়াট অ্যান এক্সিলেন্ট রেজাল্ট! দেখো তোমরা আগে কি পাচ্ছিলে? এনার্জি অফ দি হাইড্রোজেন অ্যাটম ডিপেন্ডস অনলি অন এন। না, শুধুমাত্র এন এর উপরে ডিপেন্ড করবে প্রবলেমে, সেটা এল এর উপরে ডিপেন্ড করতে পারে এনার্জিটা, কারণ এটা কারেকশন হিসেবে চলে আসছে তো, তাই তো? সুতরাং এল এর উপরেও ডিপেন্ড করবে, শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করবে তা নয়। তার মানে বুঝতে পারছো তুমি বেসিক্যালি এল এর একটা ডিপেন্ডেন্স পেলে এনার্জির। আগে যে ডিজেনারেসি ছিল 2n স্কয়ার ডিজেনারেসি, আমি কথা বলেছিলাম, তার মানে ডিজেনারেসি ওঠার একটা সম্ভাবনা আসছে আস্তে আস্তে। কিন্তু এই ডিজেনারেসিটা তোলার জন্য তুমি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড বা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে না, এই ডিজেনারেসিটা অটোমেটিক্যালি রিমুভড হচ্ছে। ওয়াই? বিকজ অফ দি
because of the relativistic effect. কেমন? আচ্ছা, সো ডেল্টা ইউ1 বেরিয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড টার্ম, কেমন? সেকেন্ড টার্মটা জন্য আচ্ছা এক কাজ করো, আমি আর একটু হয়তো পড়ালে ভালো হতো, যাক ছেড়ে দাও। আমি আজকে এখানে স্টপ করছি, কারণ এটা পড়াতে গেলে আমাকে ওয়েভ ফাংশনটাকে কারেক্ট করতে হবে। সুতরাং তোমরা আজকে বোধহয় অমিতা বোধহয় থাকবে না, আজকে আমার বোধহয় প্র্যাকটিক্যাল আছে ক্লাস। হ্যালো হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা শোনো, আজকে অমিতা বোধহয় নেই, সুতরাং আমাকে এই এই গুরুভারটা দিয়ে গেছে অমিতা বোধহয়, যে তোমাদের সামলাবার জন্য। কেমন? যাদের আজকে প্র্যাকটিক্যাল আছে তারা ছাড়া বাকিরা বেরিয়ে যাও, নাহলে শ্রীকণ্ঠ আমাকে বকাবকি করবে এসে। কেমন? আমি আর তাদের নতুন করে আর কিছু পড়াচ্ছি না আজকে এখন, ঠিক আছে? তারা অফ হয়ে যাও যাদের অন্য সাবজেক্ট আছে, মানে কম্পিউটার আছে, তাই তো? আর বাকিরা থেকে যাও, বাকিরা থেকে যাও, 1-2 মিনিট পরে করবে। আচ্ছা অনন্যাকে দেখতে পাচ্ছি, অনন্যা শুনছো?